চিত্রপট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মুভির দৃশ্যটি শুরু করি। গল্পটি শুরু হয় জিন সিওক নামের একটি ছেলেকে দিয়ে। শান্ত, বুদ্ধিমান, কিন্তু ভেতর থেকে একটু ভেঙে পড়ে। সে লক্ষ্য করল যে তার পরিবার কিছু অদ্ভুত কাজ করছে, যেন তারা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু তারা কি লুকাচ্ছে এবং কেন সে জানে না। সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এবং হাসি মুখে বলল যে ঠিক আছে, গত রাতে আমি উত্তেজনায় ঘুমাতেও পারিনি। আসলে তারা একটি নতুন বাড়িতে যাচ্ছিল। যখন তারা নতুন বাড়িতে পৌঁছালো, জিন কিছু অদ্ভুত অনুভব করলো। বাড়িটি সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু সে অনুভব করলো যে সে তার বড় ভাই ইউ সেওকে দেখেছে, যে খেলাধুলা, পড়াশোনা, সঙ্গীত সবকিছুতেই সেরা ছিল। মেয়েরাও তাকে পছন্দ করত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খুব ভালো ছিল। জিন তার সম্পূর্ণ বিপরীত ছিল। কিন্তু নতুন বাড়ির সংস্কারের সময় জিন জানতে পারে যে তাকে এখন ইউ সিওকের সাথে একই ঘরে থাকতে হবে, কারণ একটি ঘরে পুরনো ভাড়াটিয়াদের জিনিসপত্র পড়ে আছে। তার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছিল যে তাদের জিনিসপত্র এখানে কেন পড়ে আছে, আমরা তাদের কারণে কেন। কিন্তু যখন কর্মী আবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করলো, জিন অবাক হয়ে বলল যে তুমি কেন জিজ্ঞাসা করছো। কর্মী কিছু বলার আগে ইউ সিওক সেখানে এসে কর্মীকে বলল যে সে তোমাকে রান্নাঘরে ডাকছে। রাতে ডিনারে জিনের বাবা তাকে বললেন যে তিনি জিনকেও বলেছিলেন যে দেখো, তোমার মনটা শয়তানি, কিন্তু হলো না, ঠিক আছে। এই কথা শুনে জিন আরও অদ্ভুত বোধ করতে লাগলো। একই সাথে হঠাৎ উপরের তলা থেকে একটি আওয়াজ এলো। জিন জিজ্ঞাসা করলো এই আওয়াজ কি সেই ঘর থেকে আসছে, কিন্তু সবাই বিভ্রান্ত হয়ে গেল। যখন ইয়োসিও ঘুমিয়ে পড়ল, জিন তার MP3 প্লেয়ারে গান শুনতে শুরু করলো। তারপর সে একটি আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ভেবেছিল যে হয়তো আমি কিছু ভুল শুনেছি, কিন্তু তারপর সে আবার শুনতে পেল শব্দটা একই বন্ধ ঘর থেকে আসছিল। জিন ভয় পেয়ে গেল। ইয়োসেওকেও শোনার চেষ্টা করলো, কিন্তু কিছুই শুনতে পেল না। সে বলল যে তুমি আবার পড়াশোনা এড়াতে অজুহাত দেখাচ্ছ। তারপর দুজনেই বাড়ির কাছের একটি পাহাড়ে গেল। দুই ভাই একসাথে ভালো সময় কাটিয়েছিল, কিন্তু তারপরে জিন সেখানেই থেকে গেল। কিন্তু পথে কিছু লোক ইয়োসেওকে ঘিরে ধরে। জিন দেখতে পেল যে কিছু লোক তার ভাইকে মারধর করছে। সে তৎক্ষণাৎ তাকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু তার আগেই তারা তাকে তুলে নিল। জিন কিছুই করতে পারল না, কিন্তু সে করল। এরপরে তারা ইয়োসেওকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে পাওয়া গেল না, এবং এভাবে দিন কেটে গেল। তারা কোনো হদিশ পেল না। জিন এবং তার পরিবার আরও উত্তেজিত হয়ে উঠল। জিন যে ঔষধ খাচ্ছিল তা আরও বেড়ে গেল, কিন্তু এবার তার বাবা মা এবং ইয়োসেওকেও তার ঘরে ছিল। ইয়োসেও 19 দিন পর ফিরে এলো এবং তার কিছুই মনে ছিল না। গোয়েন্দারা তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু সে কিছুই বলতে পারেনি। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো। জিন ইয়োসেওকে কোথাও যেতে দেখল। সে ভাবল সে কি সত্যিই কোথাও গেছে, নাকি এটা কেবল একটা মায়া। পরের দিন যখন সে এই বিষয়ে জিজ্ঞাসা করল, ইয়োসেফ তা অস্বীকার করল। জিন তার কথা উপেক্ষা করল, কিন্তু তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। যখন রাজ তার স্টাডি ডেস্কে ঘুমিয়ে পড়ল, ইয়োসেও তার কাছে এলো। সে একটি পেন্সিল তুলে চোখের খুব কাছে নিয়ে গেল। ঠিক যখন এটি স্পর্শ করতে যাচ্ছিল, পেন্সিলের ডগা ভেঙে গেল। ইয়োসেও এটি ফিরিয়ে দিল এবং জিনের চোখ খুলে গেল। সে ইয়োসেওকে অনুসরণ করতে শুরু করলো। সে দেখতে পেল যে সে এখন খোঁড়াচ্ছে না। তারপর সে দেখতে পেল যে ইয়োসেও দুজন লোককে নির্দেশ দিচ্ছে, এবং এরা সেই একই গোয়েন্দা যারা তার বাড়িতে এসেছিল। জিন বুঝতে পারল যে এটি তার ভাই নয়। শীঘ্রই সে উপরের একটি ঘরে গেল। জিনও তাকে অনুসরণ করলো, কিন্তু সে উপরের তলায় পৌঁছানোর সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জিন যখন ফিরে যেতে শুরু করলো, তখন সে ধরা পড়ল। তারা বলল যে তুমি সব কিছু নষ্ট করছো, তুমি বসের পরিকল্পনা নষ্ট করছো। প্রথমে জিন না বলল, কিন্তু যখন সে জানতে পারল যে তারা তাকে ছেড়ে যাবে না, তখন সে পালিয়ে গেল। তারা তাকে অনেকক্ষণ ধরে তাড়া করলো, কিন্তু অবশেষে সে পালিয়ে গেল। কিন্তু তারপর কেউ তাকে পিছন থেকে ধরে অজ্ঞান করে দিল। সে আর কেউ ছিল না, ইয়োসেওক। জিনের চোখ খুলে যা ঘটেছিল ইয়োসেওক যখন তাকে বলল, তখন তার সম্পূর্ণ আত্মবিশ্বাস কেঁপে উঠল। এটা দেখে সে ভয়ে কাঁপতে শুরু করলো। সে জিনকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু জিন উত্তর দিতে পারল না, কারণ এখন পর্যন্ত সে বুঝতে পারছিল না যে
এটা স্বপ্ন নাকি বাস্তবতা। জিন চিৎকার করে বলতে শুরু করলো এবং গত রাতে যা দেখেছিল তা বলতে শুরু করলো। সে সব কিছু বলতে শুরু করলো, এমনকি ছোট ছোট জিনিসও, প্রতিটি খুঁটিনাটি বিস্তারিতভাবে। ইয়োসিওক বলল যে এটা সব স্বপ্ন। জিন, তুমি খুব বেশি ভাবছো। কিন্তু জিন রাজি হলো না। সে বলল যে তুমি আমার ভাই নও, তুমি কে? দুই ভাই মারামারি শুরু করলো, কিন্তু অবশেষে ইয়োসিওক তাকে ধরে বলল, শান্ত হও জিন, তুমি শুধু একটা খারাপ স্বপ্ন দেখছিলে। তুমি গতরাতে তোমার ঔষধ খাওনি, তাই না? তারপর জিনের মনে পড়ল যে হ্যাঁ, আমি গতকাল ঔষধ খেয়েছিলাম। ইয়োসিওক হেসে বলল, কোনো সমস্যা নেই, তুমি বিশ্রাম নাও, মা আসবে। ইয়োসিওক যখন অফিসে চলে গেল, জিন জানালা দিয়ে দেখতে পেল যে ইয়োসিওক আবার ডান পা থেকে খোঁড়াচ্ছে। জিন মনে মনে ভাবল যে হয়তো আমি ভুল করছি, এখন তার শান্তভাবে পড়া উচিত। কিন্তু তারপর তার পেন্সিল টেবিলের নিচে পড়ে গেল। জিন যখন এটি তুলতে চেষ্টা করলো, তখন সে পেন্সিলের ভাঙা ডগাটি দেখতে পেল, যা সে গত রাতে দেখেছিল। এটি দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং সে নিশ্চিত হয়ে গেল যে গতরাতে যা ঘটেছে তা তার স্বপ্ন নয়। জিন যখন তার ঘরে গেল, তখন মা জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি নিশ্চিত যে ইয়োসিওক এইসব করেছে? জিন বলল যে এটি ইয়োসিওক নয়। সেদিন যখন জিন পানি খেতে নেমেছিল, তখন সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল। মা কারোর সাথে কথা বলছিল, ইয়োসিওক হিসেবে তাদের সাথে থাকা একই লোক। জিন চুপচাপ দেয়ালের কাছে লুকিয়ে শুনতে শুরু করলো। মা বলল যে সে সব কিছু জেনে গেছে। তারপর ভুল করে সে কিছু শব্দ করল। এরপর মা সতর্ক ছিল না। ইয়োসিওক বলল যে সে ঘুমাচ্ছে কিনা তা পরীক্ষা করতে। এরপর মা সরাসরি জিনের ঘরে চলে গেল। জিন বুঝতে পারল যে সে যদি নিরাপদ থাকতে চায় তবে তার মায়ের আগে তার ঘরে যাওয়া উচিত। মা চলে যাওয়ার পর জিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেয়ে উঠে পড়ল, কিন্তু তারপর মা তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করল, তুমি কিভাবে পানিতে ভিজে গেলে? মা ফিরে এসেছিল। সে জিনকে দেখতে পেল। জিন কিছু বলতে পারল না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু সে ফোন তুলে বলল, ইয়োসিওক আমাকে পুড়িয়ে দিয়েছে, আমিও ধরা পড়ে গেছি। জিন তৎক্ষণাৎ জানালা দিয়ে দৌড়ে রাস্তায় দৌড়ানোর সময় দেখতে পেল বাবা সামনে থেকে আসছেন। জিন তাকে বিশ্বাস করবে কি করবে না তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। কিন্তু জিন পালিয়ে গেল এবং লোকটিও তার পিছনে পিছনে দৌড়ে গেল। রাস্তার মোড়ে সে একটি পুলিশ স্টেশন দেখতে পেল। জিন পূর্ণ গতিতে দৌড়ে যাচ্ছিল। লোকটি তাকে থামাতে যাচ্ছিল, এমন সময় সেখানে একটি দুর্ঘটনা ঘটে। জিন সুযোগ দেখে থানায় পৌঁছে গেল। জিন উত্তর দিল, তুমি নিজেই আমাকে এটা ব্যাখ্যা করছো না, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করলাম? তারপর একজন জুনিয়র অফিসার তার রেকর্ড নিয়ে বিস্তারিত নিশ্চিত করতে শুরু করলো। তোমার নাম জিন সিওক, তোমার জন্ম 1977 সালে। জিন বলল হ্যাঁ। তারপর পুলিশ বলল, তারপর সে বলল আমার বয়স 21, এখন 1997 সাল। এটা শুনে পুলিশ হাসতে শুরু করলো। একজন অফিসার তাকে ক্যালেন্ডার দেখালো, ভাই এখন 2017 সাল। জিন চারপাশে তাকালো, সর্বত্র নতুন নতুন গ্যাজেট, এলইডি টিভি, স্মার্টফোন। তারপর তার চোখ পড়ল একটি আয়নার উপর। এরপর জিন তার ঘরে ফিরে গেল। তার আর কোনো উপায় ছিল না, তার মনে শুধু প্রশ্ন ছিল। সে সোজা সেই ঘরে চলে গেল যেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু সেখানে এক অদ্ভুত সৌন্দর্য ছিল। ফ্লো ইয়োসিওক হালকা হেসে সিগারেট জ্বালালেন এবং বললেন, গল্পটি শুরু হয়েছিল 20 বছর আগে। সেই ঘরে একজন মা ও মেয়েকে খুন করা হয়েছিল। পুলিশ খুনের কাছে পৌঁছানোর জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই মা ও মেয়ের পরিবারের জন্য সেই ক্ষত এখনও তাজা ছিল। তারা সেই রাতটি ভুলতে পারেনি। তাদের জন্য এটি কেবল একটি হত্যা ছিল না, তাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। তাই তারা নিজেরাই কাউকে না কাউকে টাকা দিয়েছিল। এমন একজন ব্যক্তি যে তাদের প্রতিটি মোড়ে ব্যর্থ করেছিল। কিন্তু একদিন সে সত্যে পৌঁছে গেল, এবং সেই সত্য হলো জিনই খুনি। তারপর নির্যাতনের ধারাবাহিকতা শুরু হয়েছিল। তারা জিনকে প্রতিটি উপায়ে সত্য প্রকাশ করতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সে এত যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু যখন জিন তার অপরাধগুলি মনে রাখে না, তখন তার মৃত্যু অর্থহীন হয়ে পড়ে। তাই তার একজন ফরেনসিক হিপনোসিস বিশেষজ্ঞকে ডাকল। জিনের মস্তিষ্ক পরীক্ষা করা হলো। জানা গেল যে জিন যখন 21 বছর বয়সী ছিল,
তখন তার সাথে এমন কিছু ঘটেছিল যে সে নিজেই তার স্মৃতি তার মনে তৈরি করেছিল। তাকে সম্মোহিত করা হয়েছিল এবং তার শেষ সুখের স্মৃতিতে নিয়ে যাওয়া হয়েছিল যখন সে তার বাবা মা এবং ভাইদের সাথে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছিল। 1997 সালে ইউ সিওক তার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। 2 মনোবিজ্ঞানী তার বাবা মা হয়েছিলেন। তাকে সেই ঘরটি দেখানো হয়েছিল যা সে ঘর থেকে শুনেছিল। এটি ছিল ইউ সিওকের লোকেরা যারা হত্যার দৃশ্যটি পুনরায় তৈরি করছিল। ইউ সিওক তাকে পাহাড়েও নিয়ে গিয়েছিলেন যাতে সেই সময়ের মধ্যে বাড়ির ভিতরে সব কিছু প্রস্তুত থাকে। পরিকল্পনা ছিল তাকে একা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং ভিজিয়ে দেওয়া, তবে সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ। জিন সম্মোহিত ছিল কিন্তু এর প্রভাব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। জিনের সন্দেহ বাড়তে থাকে এবং সবাই এখানে পৌঁছে যায়। তারপর ইউ সিওক তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে সে জিজ্ঞাসা করে যে সে বুঝতে পেরেছে কিনা এবং হঠাৎ গাড়ির দরজা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে। ইউ সিওক এটি দেখে হতবাক হয়ে যায়। জিন দৌড়ে অনেক দূরে চলে গেল কিন্তু ইউ সিওকও তার ঠিক পিছনে ছিল। রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল, গাড়ি ভাঙা ছিল, কিছু ছোট দোকান ছিল এবং জিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অপারেশন থিয়েটারে তার মন তাকে তার পুরো জীবন দেখিয়েছিল। 1997 সালে জিনের গান শুনতে শুনতে জিন তার গাড়ি মেরামত করছিলেন। তার গাড়ি মেরামতের পর সে তার বাবা মাকে ফোন করেছিল। সে তার নতুন বাড়িতে যাচ্ছে। সে অফলাইনে যে কোনো কিছু পেতে পারত কিন্তু সে বার পাসও করেনি। পড়াশোনায় সে অকেজো ছিল। কে তাকে রাখবে? তবু সে কোনোভাবে তার ভাইয়ের চিকিৎসা করিয়েছিল। 6 মাস পর ডাক্তাররা বললেন যে অস্ত্রোপচার করা দরকার। এখন জিনের কাছে টাকা নেই, তাই তার সামনের লোকটি তাকে জিজ্ঞাসা করলো যে সে টাকার জন্য কিছু করতে প্রস্তুত কিনা। জিন বলল হ্যাঁ। এতে লোকটি বলল যে তুমি যদি আমার জন্য কাউকে হত্যা করো তাহলে তুমি টাকা পাবে। প্রথমে জিন হতবাক হয়ে গেল। সে সারা রাত ঘুমায়নি। কিন্তু পরের দিন যখন সে সেখানে পৌঁছায় তখন একই বাড়ি ছিল এবং বর্ষাকাল ছিল। সে চাবি নিয়ে ঘরে ঢুকে পড়ে। লোকটি বলল যে কেবল মাকে হত্যা করতে হবে, বাচ্চাদের নয়। জিন সোজা বেডরুমে গেল কিন্তু মাকে তার সন্তানের সাথে দেখে তার জ্ঞান ফিরে এলো। তার মনে হলো এটা ভুল। তাকে শান্ত করার জন্য জিন দরজা ঠেলে দেয় এবং সে ঘটনাক্রমে মেয়েটির উপর পড়ে যায় এবং সে অসাবধানতাবশত মেয়েটিকে ছুরিকাঘাত করে। জিন ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে দেখে সেও চিৎকার করতে শুরু করে। জিন তাকেও ছুরি দিয়ে হত্যা করে। এরপর জিন একটি ছবি দেখতে পেল যেখানে লোকটি তার ভাইয়ের ডাক্তার। তারপর সে বুঝতে পারল যে ডাক্তার তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। সে তার নিজের স্ত্রীকে তাকে হত্যা করার জন্য পাঠিয়েছে। জিন ছাদে গিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করতে শুরু করেছে। ডাক্তার বলল যে বিমার টাকা দিয়ে আমরা রাস্তায় থাকা থেকে বাঁচাতে পারতাম, কিন্তু এখন যখন তার মেয়েও মারা গেছে তখন সে রাগে পাগল হয়ে গেল এবং রাগে জিনকে ছাদ থেকে ধাক্কা দিল। জিন তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু সেই চেষ্টায় সে ভুল করে জিনকে আঘাত করলো। অবশেষে জিন জ্ঞান ফিরে পেল। সে দেখতে পেল যে ইউ সিওক তার সাথে আছে। ইউ সিওক বলল যে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার চায়। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমি তোমাকে বিষ দিতে যাচ্ছি। কিন্তু জিন বলল যে আমার পক্ষ থেকে তুমি ওই ছেলেটির কাছে ক্ষমা চাও। জিন অবাক হলো। ইউ সিওক জিজ্ঞেস করলো কেন তুমি আমার কাছেও ক্ষমা চাওনি? তুমি আমাকে জীবিত রেখে গেলে কেন? শৈশব থেকে আজ পর্যন্ত আমাকে এতিমখানায় থাকতে হয়েছে। আমার পুরো পরিবার ছিল, তুমি সব কিছু ছিনিয়ে নিয়েছো। আমি সারা জীবনের জন্য তোমার উপর প্রতিশোধ নিয়েছি। ইউ সিওক জানতে চেয়েছিল যে আমার বাবা কি বিমার কারণে আমার মাকে হত্যা করেছে কিনা। জিন বলল না, অন্য কেউ আমাকে পাঠিয়েছে। আমি যাই করেছি একাই করেছি। ইউ সিওকের মন বিশ্বাস করতে চাইল কিন্তু তার মন তাতে রাজি হলো না। সে আবার জিজ্ঞেস করলো সে কি দুঃখিত। জিনের কাছে কোনো উত্তর ছিল না। ইউ সিওক সব কিছু বুঝতে পেরেছিল। এখন দুজনেই বিভ্রান্ত। জিন বাঁচতে পারল না, ইউ সিওকও পারল না। দুজনেই তাদের নিজেদের কষ্ট নিয়ে নিজের পথে চলে গেল। এটা এমনই দুজন দুর্ভাগা মানুষের গল্প। একজন যে কিনা তার অতীত ভুলে গেছে আর অন্যজন কিছুতেই তার অতীত ভুলতে চাচ্ছে না। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।